জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিকে। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। ঐক্য ও সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত জাতীয় ঐক্যের লক্ষ্যে 2 দিন ব্যাপী জাতীয় সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলতে থাকবে। এ সময় সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন, এর কোনো বিকল্প নাই। এই 3 লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। পাশাপাশি আমরা ভুলতে পারি না যে আমাদের ছাত্র জনতা অটুট সাহসে শিশু হত্যাকারী ও পৈশাচিক ঘাতকদের মোকাবেলা করেছে। মানবতার বিরুদ্ধে এমন নিষ্ঠুরতাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। গুম খুন থেকে জুলাই গণহত্যার বিচারের চ্যালেঞ্জের বিষয়টি আপনারা আপনাদের সংলাপে অন্তর্ভুক্ত করেছেন, এতে আমি আশ্বস্ত হয়েছি। গ্রহণযোগ্য সংস্কারের পর বিএনপি গণতন্ত্রে প্রবেশ করতে নির্বাচন চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণ বাদ রেখে ও চাপিয়ে দিয়ে কিছু করা যাবে না। অপরদিকে চলমান সংস্কার ও রাজনৈতিক সংস্কার ছাড়া নির্বাচন হলে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা রক্ষা সম্ভব হবে না বলে জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। বাংলাদেশ একটা অত্যন্ত সবচেয়ে জটিল একটা রাজনৈতিক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সময়টার মধ্যে আমাদের যে কাজটা আমাদের উপর পড়েছে, সে কাজটা হচ্ছে যে ভবিষ্যতের বাংলাদেশকে আমরা যেন আমাদের স্বপ্নের মতো করে দেখতে পারি, সেই বিষয়টাকে কতটা স্থির করা যায়, নির্ধারণ করা যায়। আমরা বারবার করে বলছি যে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকে শেষ করা, অর্থাৎ ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। বাংলাদেশের ক্ষমতা ব্যবস্থা কোন নিয়মে চলবে সেই প্রশ্নে ন্যূনতম ঐক্যের জায়গা বাংলাদেশের তৈরি করতে হবে। সচিবালয়ে আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম চালাচ্ছে বিভিন্ন সংস্থা। এই মুহূর্তে সচিবালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী রকিবুর রাহাত। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। রাহাত, জানাবেন যে ফায়ার সার্ভিসের ডিজি কি বললেন, বিস্তারিত জানাবেন। শাম্মী, ফায়ার সার্ভিসের ডিজি এই নতুন তদন্ত কমিটির বৈঠক শেষে বের হবার পরে গণমাধ্যম কর্মীরা তাকে প্রশ্ন করলেও তিনি নেমে কথা বলেনি। তিনি গাড়িতে বসে আমাদেরকে জানিয়েছেন যে এই সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি তাদের কাজ শুরু করেছে। তখন সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হয় যে এখন পর্যন্ত তারা এই ঘটনাটিকে, যেহেতু একটি বেশ কয়েকটি মহল থেকে নাশকতার কথা বলা হচ্ছে, এটি নাশকতা কিনা সেই বিষয়ে তারা কোনো তথ্য পেয়েছে কিনা। এই প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন যে এটি নাশকতা কিনা তা বলার মতো সময় এখন পর্যন্ত হয়নি, যেহেতু 30 ডিসেম্বরের মধ্যে এই 8 সদস্যের কমিটি প্রাথমিক একটি তদন্ত প্রতিবেদন দাখিল করবে। সেক্ষেত্রে তারপরে হয়তোবা সেই বিষয়টি বলা যাবে, অর্থাৎ বিস্তারিত তদন্তর আগে ফায়ার সার্ভিসের ডিজি তিনি মূলত আমাদেরকে জানাননি যে এই বিষয়টি নাশকতা কিনা। এর আগে কিন্তু আমরা দেখছিলাম যে সকাল থেকেই এই নতুন তদন্ত কমিটির যে 8 জন সদস্য তারা একে একে সচিবালয়ে প্রবেশ করে এবং তাদের মধ্যে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ছাড়াও এটির যিনি প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নজিবুর গনি, তার নেতৃত্বে মূলত এই তদন্ত কমিটিটি হয়েছে। তিনি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, একই সঙ্গে পুলিশের মহাপরিদর্শক, বুয়েটের 3 জন অধ্যাপক এবং সেনাবাহিনীর একজন, তারা এই সচিবালয়ে প্রবেশ করে এবং সচিবালয়ের একটি সূত্র আমাদেরকে জানিয়েছেন যে তারা এখানে প্রবেশ করে তারা মূলত একটি বৈঠক করে, তবে তারা ঘটনাস্থল আবারও পরিদর্শন করেছেন কিনা সেই বিষয়ে আমরা কোনো তথ্য পাইনি। এছাড়া কিন্তু আমরা দেখেছি যে সিআইডির ক্রাইম সিন ইউনিট যারা রয়েছে
তাদের একটি গাড়িও আমরা দেখেছি যে এই সচিবালয়ের যে ক্ষতিগ্রস্ত ভবন, আগুনে পুড়ে যাওয়া ভবন, সেই 7 নম্বর ভবনে তারা প্রবেশ করেছে এবং তারা হয়তোবা সেখান থেকে নানান ধরনের আলামতও সংগ্রহ করে থাকতে পারে। এর আগে বুধবার রাতে সচিবালয়ে আগুন লাগার ঘটনার পরেই কিন্তু আমরা দেখেছিলাম যে একটি তদন্ত কমিটি গঠন হয়, তবে সেই তদন্ত কমিটি গতকাল বিকেলে গঠিত হলেও সেই তদন্ত কমিটির পরে 8 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং সেই কমিটি মূলত আজকে তাদের কাজ শুরু করলো। এই ছিল সচিবালয়ের বাইরে থেকে আমার কাছে সব শেষ। সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রকিবুল রাহাত। চাঁদপুরের 7 নাবিক হত্যার ঘটনায় আজ থেকে সারা দেশে কর্মবিরতি পালন শুরু করেছে নৌ পরিবহন শ্রমিকরা, তবে যাত্রীবাহী নৌযানে এর আওতামুক্ত রয়েছে। কর্মবিরতিতে সারা দেশে স্থবির হয়ে পড়েছে পণ্য পরিবহন কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, জানাবেন যে নৌ শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহারে প্রশাসনের তরফ থেকে কোনো উদ্যোগ রয়েছে কিনা? স্বামী, প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের আশ্বাস তারা পাননি, কিংবা বৈঠকের খবরও এখনো পর্যন্ত শ্রমিক নেতারা পাননি। সকাল থেকে যে কর্মবিরতি শুরু হয়েছে তা কিন্তু এখনো চলছে এবং আমি যেখানে আছি কর্ণফুলী নদীর 16টি ঘাট, সবগুলো ঘাটেই আসলে একেবারেই শুনশান নীরবতা এবং এখানে যে লাইটার জাহাজগুলো এসেছে গতকাল রাত থেকে পণ্য নিয়ে, সবগুলো লাইটার জাহাজে কিন্তু আটকা আছে এবং বাকি যে লাইটার জাহাজগুলো আছে যেগুলো কর্ণফুলী নদীর বিভিন্ন ঘাটে এবং বিশেষ করে শাহমানুদ সেতুর উজানে অবস্থান করছে, প্রায় 2000 লাইটার জাহাজ চট্টগ্রাম বন্দর হয়ে সারা দেশে পণ্য পরিবহন করে এবং অন্যান্য নৌযান মিলে, যেহেতু এটি নৌযান শ্রমিক ফেডারেশন এই কর্মবিরতি ডাক দিয়েছে, ফিশিং ট্রলার থেকে শুরু করে ওয়েল ট্যাঙ্কার এবং অন্যান্য যে নৌযানগুলো রয়েছে সব মিলিয়ে প্রায় 10,000-এর মতো নৌযান এই কর্মবিরতি পালন করছে, যেখানে প্রায় 2 লাখের মতো শ্রমিক জড়িত। শুধু লাইটার জাহাজ নয়, এর পাশাপাশি এখানে যে ঘাট গুদাম শ্রমিক আছে, কারণ লাইটার জাহাজে পণ্য ওঠানামায় অনেক শ্রমিক এখানে কাজ করেন এবং সারা দেশ থেকে যে পণ্যবাহী ট্রাকগুলো আসে, যে ট্রাকগুলো পণ্য নিয়ে যায়, সেগুলো একেবারে অলস বসে আছে ঘাটগুলোতে। এবং চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে যে বিদেশি জাহাজগুলো আসে খোলা পণ্য নিয়ে, পাথর, কয়লা কিংবা সিমেন্ট, ক্লিংকার সহ শিল্পের যে কাঁচামাল, পাশাপাশি ভোগ্যপণ্য, ডাল, চিনি, গম, ভুট্টা, এই ধরনের পণ্যগুলো আসলে লাইটার জাহাজ করে সারা দেশের 26টি জায়গায় পরিবহন হয়। তারা যেটি বলছেন যে চাঁদপুরে যে 7 জন নাবিককে হত্যা করা হয়েছে সেটি স্বাভাবিক কোনো ঘটনা নয়, সেটি বড় ধরনের একটি নৌপথের যেই অবস্থা সেটির প্রতীক হিসেবে তারা এটিকে দেখছেন এবং তারা বলছেন যে চাঁদপুর হাতিয়া থেকে শুরু করে মহেশখালী, কুতুবদিয়া, আনোয়ারা, এই পুরো নৌপথ আসলে তাদের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা উদ্বিগ্ন হয়ে পড়ছেন যে এখানে বারবার চাঁদাবাজি, ডাকাতির ঘটনা ঘটছে। এটি অনুসন্ধান করা এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছেন লাইটার শ্রমিকরা। নৌ পরিবহন শ্রমিকদের কর্মবিরতির খবর জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে সহকর্মী হোসাইন জিয়াদ। মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত 10 জন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে কালকিনি বাঁশগাড়ী এলাকায় আছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ঠিক কি কারণে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে জানাবেন এবং নিহতদের পরিচয় জানতে পেরেছেন কিনা, আহতদের পরিস্থিতি কি সে বিষয়ে জানাবেন। স্বামী, মূলত এই বাঁশগাড়ী ইউনিয়নে ফকির বংশ এবং শিকদার বংশের মধ্যে কিন্তু দীর্ঘদিন ধরেই এই সংঘর্ষ বা দ্বন্দ্ব চলে আসছে। সেই দ্বন্দ্বেরই রেশ ধরে আজ সকাল 6টার দিকে কিন্তু এই সংঘর্ষের ঘটে। আমরা যতটা জানতে পেরেছি যে 5ই আগস্টের পর এই আক্তার শিকদার যিনি মারা গেছেন, সেই আক্তার শিকদার তা পালিয়ে গিয়েছিলেন। ভোর রাতের দিকে আজকে তিনি তার লোকজন নিয়ে এলাকায় প্রবেশ করে। এই খবর যখন জানাজানি হয় তখন কিন্তু ফকির বংশ অর্থাৎ জলিল ফকিরের লোকজন কিন্তু মাইকিং করে এই সংঘর্ষের ডাক দেয়। পরবর্তীতে আক্তার শিকদার এবং জলিল ফকিরের মধ্যে সংঘর্ষ এবং এই সংঘর্ষে কিন্তু দীর্ঘ সময় সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে 3 জন এ পর্যন্ত নিহত হয়েছেন। আক্তার শিকদার 8 নং ওয়ার্ডের একজন ইউপি সদস্য, তিনি, তার ছেলে মারুফ শিকদার এবং আরও একজন সিরাজ নামে, এই 3 জন নিহত হয়েছে এবং তাদের লাশ কিন্তু ইতোমধ্যেই থানায় নিয়ে যাওয়া হয়েছে, কালকিনি থানায়।
এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে বলা যায়। পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীও কিন্তু এই এলাকায় টহল দিচ্ছেন। তবে এলাকা কিন্তু বেশ থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা যতটা জানতে পেরেছি যে দীর্ঘদিন ধরে এই সংঘর্ষ ঘটছে এবং আজকের এই সংঘর্ষে কিন্তু একই সাথে ককটেল নিক্ষেপ হয় এবং এই ককটেল এবং দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং স্থানীয়রা যেমনটা বলছেন যে এখনো পর্যন্ত 10 জনের মতো আহত হয়েছে, যাদেরকে শরীয়তপুর এবং মাদারীপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও অনেকে আহত হয়েছেন, যাদেরকে বিভিন্ন জায়গায় চিকিৎসা দেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় অবস্থা এখনো থমথমে পরিবেশ এবং আইন শৃঙ্খলা বাহিনী বেশ নজরদারি করছে। এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে মামলার প্রক্রিয়া চলছে, এমনটা কিন্তু পুলিশ আমাদেরকে জানিয়েছে। শাম্মী। মাদারীপুর থেকে 3 জন নিহতের খবর জানাচ্ছিলেন কাজী মনিরুজ্জামান। পাবনার সাথিয়ায় ট্রাক চাপায় করিমনের 3 যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 5 জন। ভোরে পাবনার সাথিয়া আঞ্চলিক সড়কের রাঙ্গামাটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় কৃষি শ্রমিকরা পেঁয়াজ লাগানোর জন্য করিমনে করে অন্য এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে রাঙ্গামাটিয়া এলাকার সাথিয়াগামী মালবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় 3 জন। এ সময় স্থানীয়রা গুরুতর আহত 5 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজন পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ক্ষমতা নয়, সুশাসনের জন্য জনগণের ভালোবাসা ও সমর্থন প্রয়োজন। সকালে যশোর জেলা জামায়াত ইসলামীর আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামীর আমির আরও বলেন, দেশে আর চেতনার বড়ি বিক্রি করা চলবে না। আমাদের উদ্দেশ্য নয়, দেশে একটা সুশাসন কায়েম করা আমাদের মূলত। আজকে আমাদের যুবক যুবতীরা মাস্টার্স গ্রাজুয়েশনের সার্টিফিকেট নিয়ে তারা এখন দুয়ারে দুয়ারে ঘুরে তাদের কাঙ্ক্ষিত একটা চাকরি তারা পায় না। দুটি কারণে পায় না। একটা কারণ হলো একটা গোষ্ঠীর কাছে সমস্ত মানুষের কিসমত হাইজ্যাক হয়ে গিয়েছিল। এই গোষ্ঠী বাংলাদেশকে তাদের জমিদারি মনে করত। তাদের আনুগত্য যারা করবে না, তাদের জন্য এই দেশে বাঁচার কোনো অধিকার ছিল না। সিলেটে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হচ্ছে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ প্রতিযোগিতার 6ষ্ঠ পর্ব। শুক্রবার সিলেটের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল 10টা থেকে শুরু হয় বাংলা ভাষার উপর একমাত্র এই রিয়েলিটি শোর বাছাই পর্ব। এই বাছাই পর্বে অংশ নেয় বিভাগের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীতে পড়ুয়া কয়েকশো শিক্ষার্থী। আয়োজকরা জানান, সিলেটের বাছাই পর্ব থেকে ঢাকার মূল পর্বে যাওয়ার টিকিট পাবেন 5 জন বাংলাবিদ। নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা ও ব্যবহার ছড়িয়ে দিতে 6ষ্ঠবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করেছে ইস্পাহানি টি লিমিটেড। সিলেটের যারা বাংলাবিদ আজকে অংশগ্রহণ করবে, তাদের ভিতর থেকে আমরা সেরা 5 জনকে আমরা নিয়ে ঢাকায় যাব। আমাদের এখন পর্যন্ত আমরা যে সাড়াটা পেয়েছি, যেটা বেশ ভালো সাড়া পেয়েছি। আমাদের কাছে এবার নিবন্ধন হয়েছে প্রায় 2 লক্ষের মতো নিবন্ধন আমাদের হয়েছে। আমাদের এই নিবন্ধনের মাধ্যমে আমরা এটা বলতে পারি যে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ এই ধরনের প্রোগ্রামের ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় টিভি রিয়েলিটি শো হয়েছে। ভারতের সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর দিল্লির বাড়িতে গিয়ে বর্ষিয়ান এই নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় তার সাথে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির অন্যান্য নেতাকর্মীরা। এ সময় মনমোহন সিং এর স্ত্রী শাশারান কর ও তার পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেছেন মোদী। ভারতের প্রয়াত সাবেক এই প্রধানমন্ত্রীর শেষকৃত্য হবে শনিবার নয়াদিল্লিতে। তার মৃত্যুতে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর আসার পর এক্স বার্তায় মোদী জানান, মনমোহন সিং অত্যন্ত বিনয়ী ছিলেন। ভারতের অর্থনৈতিক অগ্রগতি ও নীতিগত জায়গায় মনমোহন সিং ইতিবাচক ছাপ রাখতে পেরেছেন বলেও দাবি করেন নরেন্দ্র মোদী। মনমোহন সিং এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স বার্তায় অমিত শাহ বলেন, আরবিআই গভর্নর থেকে অর্থমন্ত্রী এবং সেখান থেকে প্রধানমন্ত্রী হওয়ার পুরোটা সময় জুড়ে দারুণ নেতৃত্ব দিয়েছেন বর্ষিয়ান এই নেতা। শোক জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও। আর কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বলেছেন, একজন পথ প্রদর্শক ও পরামর্শদাতাকে হারালেন তিনি।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।